নমস্কার, সবাইকে স্বাগত। আজকে এই ক্লাসে আমি টেন্স সম্পর্কে আলোচনা করব, বিশেষত প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম ভার্ব সম্পর্কে ও টেন্স কাকে বলে সেই সম্পর্কে। এই ক্লাসে আমি টেন্স কাকে বলে সেটা আরেকবার বলবো, আর সেই সাথে টেন্সের যে তিনটি ভাগ আছে, প্রেজেন্ট, পাস্ট ও ফিউচার, সেই তিনটি ভাগের মধ্যে প্রেজেন্ট টেন্সটা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে আরেকবার জেনে নেওয়া যাক টেন্স কি। টেন্স টেন্স মানে এর আগেই বলেছি, ভার্বের টাইমকে টেন্স বলে। বাংলাতে যদি বলি ক্রিয়ার সময় বা ক্রিয়ার কালকে বলা হয় টেন্স। ঠিক আছে, ভার্বের টাইমকে বলা হয় টেন্স। আর ভার্বের কত ধরনের টাইম হয় সেটাও আগের দিন আলোচনা করেছি। 3 ধরনের টাইম হয়: প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এবার দেখো, আমি যদি লিখি she plays ludo, আমি যদি প্লেস এর জায়গায় ইজ প্লেইং লিখি, she is playing ludo, আমি আর she লিখলাম না, আর লুডো লিখলাম না, জাস্ট আমি ভার্বটা চেঞ্জ করছি। ইজ প্লেইং লুডো, আবার সেটা না লিখে লিখলাম she has played ludo। আবার টেন্স বলতে কিন্তু পুরো সেন্টেন্সকে বোঝায় না, এই ভার্বেরই টেন্স হয়। ঠিক আছে, তো টেন্স বলতে পুরো সেন্টেন্সকে বোঝায় না। বা যদি লিখি হ্যাজ বিন প্লেইং, ঠিক আছে, এটার মানে খেলছে, এটার মানে খেলে, এটার মানে খেলছে, এটার মানে খেলেছে, আর এটার মানে আগে থেকে খেলছে, আগে থেকে খেলছে। ঠিক আছে, কোনো একটা সময় থেকে, আগের কোনো একটা সময় থেকে খেলছে, এইটার মানে। তো দেখছি এইগুলো আগের আগে থেকে এখনো খেলছে, এখনো খেলছে। তো প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি খেলেছে, প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি, প্রতিটা ক্ষেত্রে সময়টা কিন্তু বর্তমান সময়কেই বোঝাচ্ছে। প্রতিটাই বর্তমান সময়কে বোঝাচ্ছে। তাহলে যদি বলি সে লুডো খেলে, সেটাও বর্তমানে খেলে, মানে বর্তমানে খেলে, সব সময় খেলে, এরকম বোঝাচ্ছে। সে লুডো খেলছে যদি বলি, ইজ প্লেইং এর দ্বারা বর্তমানে কাজটা চলছে বোঝাচ্ছে। এটা খেলেছে মানে সবেমাত্র বর্তমানে কাজটা শেষ হয়েছে। বা হ্যাজ বিন প্লেইং যদি লিখি, আগে থেকে এখনো খেলছে। ঠিক আছে, মানে বর্তমানে কাজটা এখনো চলছে, আগে আগে শুরু হয়েছে, এখনো চলছে। তো প্রতি ক্ষেত্রে দেখছি তাহলে প্রতিটাই কিন্তু প্রেজেন্ট টেন্স। প্রতিটা প্রেজেন্ট টেন্স হলে কি হবে, বা প্রতিটাই দেখো বর্তমান, প্রতিটা বর্তমান সময়কে, এই ভার্বগুলো দ্বারা প্রতিটাকে বর্তমান সময়কে বোঝাচ্ছে, মানে প্রতিটাই প্রেজেন্ট টেন্স। কিন্তু প্রতিটাই প্রেজেন্ট টেন্স হলে কি হবে, সামান্য সামান্য পার্থক্য আছে। যেমন এখানে খেলে যদি বলে, তাহলে ক্রিয়াটার সব সময় হয় বোঝাচ্ছে, আবার এখানে ক্রিয়াটার দ্বারা চলছে বোঝাচ্ছে, আবার এখানে ক্রিয়াটা শেষ হয়ে গিয়েছে বোঝাচ্ছে, আবার এখানে ক্রিয়াটার দ্বারা আগে শুরু হয়ে এখনো চলছে বোঝাচ্ছে। তো প্রেজেন্ট টেন্সের মধ্যেও দেখছি আমরা আরো 4টি ভাগ রয়েছে। ওই জন্য প্রেজেন্ট টেন্সকে আরো 4টি ভাগে ভাগ করা হয়। যখন এইরকম ক্রিয়াটা সব সময় হয় বোঝায়, তখন সেটা হয় প্রেজেন্ট ইনডেফিনিট।
ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বা এটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। আর যখন কাজটা চলছে বোঝায় তখন হয় কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন কাজটা বর্তমানে শেষ হয়েছে বোঝায় তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর কাজটা আগে শুরু হয়ে এখনো চলছে বোঝালে তখন হয় কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো প্রেজেন্টের তাহলে প্রেজেন্ট টেন্সের আবার তাহলে চারটে ভাগ আছে: প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে পাস্টেরও এরকম চারটি ভাগ রয়েছে, ফিউচারেরও চারটি ভাগ রয়েছে। ঠিক আছে, আমরা তাহলে একে একে এই প্রেজেন্ট, পাস্ট ও ফিউচার প্রত্যেকটারই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টেন্সেরই এই চারটে করে ভাগ নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো প্রথম আমরা জানবো এই প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ নিয়ে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা পাস্ট ও ফিউচার নিয়ে জানবো। তো এই ক্লাসে আপাতত প্রেজেন্ট টেন্সের এই চারটি ভাগ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবার টেন্স, যেহেতু ভার্বের টাইমকে টেন্স বলা হয়, আমরা কিভাবে টেন্সের কাজটা করব না, আমরা প্রথমে জানবো অ্যাকশন ভার্ব আর কি অ্যাকশন ভার্ব আর স্টেট ভার্বস, এই ভার্বের টেন্স সম্পর্কে জানবো। তারপরে জানবো বি ভার্বের টেন্স সম্পর্কে, তারপরে জানবো হ্যাভ ভার্বের টেন্স সম্পর্কে, তারপর আচ্ছা এই অ্যাকশন ভার্বের আর স্টেট ভার্বের টেন্স জানার পরই আমরা ডু ভার্বের টেন্সটা জেনে নেব। ডু ভার্ব, তারপর বি ভার্ব, তারপর হ্যাভ ভার্ব আর শেষে মোডাল ভার্বস। এইরকম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভার্বেরই আমরা টেন্স জানবো। তো প্রথম আমরা জানবো এই অ্যাকশন ভার্ব বা এবং স্টেট ভার্বের প্রত্যেকটা টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সবই জানবো। তো অ্যাকশন ভার্ব কাকে বলে একবার বলে দিই, যে ভার্বের দ্বারা কাজ বোঝায়। যেমন রাইট, আমি লিখছি, এটা একটা অ্যাকশন, মানে এটা একটা ভার্ব, এটা একটা অ্যাকশন ভার্ব। বা স্পিক, বা ইট খাওয়া, প্লে খেলা, এগুলো সবই অ্যাকশন ভার্ব। আর স্টেট ভার্ব কোনগুলো? যে ভার্বের দ্বারা অবস্থা বোঝায়, এরকম কাজ বোঝায় না। মানে যে ভার্বটা প্রকাশ করতে আমাদের কোনো ফিজিক্যাল লেবার লাগে না বা কোনো ফিজিক্যাল মুভমেন্ট লাগে না। যেমন স্টেট ভার্ব কি আছে? ফিল অনুভব করা, বা থিঙ্ক ভাবা, ঠিক আছে, বা আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, এগুলো সব কি স্টেট ভার্ব। তো আমরা প্রথমে এই স্টেট ভার্ব আর এই অ্যাকশন ভার্ব এইগুলোর টেন্স সম্পর্কে জানবো। তারপর আমরা ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল ভার্বস এগুলো পরপর জানবো। তো প্রথমে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানবো। প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে জানবো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? আচ্ছা, একটু আগে লিখেছিলাম কি, সে লুডো খেলে। আচ্ছা, তারা বই পড়ে।
ছেলেটি রোজ প্রতিদিন প্রতিদিন ছেলেটি প্রতিদিন সকাল 5টায় ওঠে, বা তেল জলের উপর ভাসে। আচ্ছা, আমাদের টেন্স টেন্স তাহলে কার হয় বলেছিলাম? টেন্স বলতে ভার্বের টাইমকে বোঝায়। তো ভার্ব মানে বাংলায় ক্রিয়া। তো প্রতি ক্ষেত্রে দেখো, তাহলে আমাদের টেন্স চিনতে গেলে আমার বাক্যের অন্য কোনো শব্দের দিকে তাকাতে হবে না। আমাদের টেন্স চিনতে গেলে বাক্যের শেষে যে ক্রিয়া থাকে, বাংলা বাক্যের শেষে, ওই ক্রিয়াই বলে দেবে কি টেন্স। তো খেলে, পড়ে, ওঠে, ভাসে, যখন এই ক্রিয়ার, বাংলা ক্রিয়ার যখন সাধারণ রূপ থাকে, খেলে ক্রিয়াটা কোথা থেকে এসছে? খেলা ক্রিয়া থেকে। খেলা ইংরেজি কি? প্লে। প্লে তিনটে ফর্ম আছে, প্লে, প্লেড আর প্লেড। বা ওঠা, গেট, গেট আপ, গট আপ, গট আপ। এটা ফ্রেজাল ভার্ব যদিও, যাই হোক। তো দেখো, এই যে ক্রিয়ার সাধারণ রূপ, সেই সাধারণ রূপটাই এখানে আছে। ঠিক আছে, দেখো প্রতিটাতে খেলে, পড়ে, ওঠে, ভাসে, ক্রিয়ার সাধারণ রূপ আছে, মানে এর সঙ্গে দেখো এক্সট্রা কিছু অ্যাড নেই, মানে যোগ নেই। খেলেছিল, খেলছে বা খেলবে এরকম কিছু নেই, পুরো ক্রিয়ার সাধারণ রূপ আছে। আর যখন ক্রিয়ার এরকম সাধারণ রূপ থাকে তখনই তাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। আবার অন্যভাবে যদি বলি, দেখো এই ক্রিয়াটার দ্বারা সবসময় এমন বোঝাচ্ছে যেন এই ক্রিয়াটার দ্বারা এমন বোঝাচ্ছে যেন কাজটা সব সময় হয়। এই নয় যে এখন হচ্ছে পরে হবে না, বা এই কাজটা পরে হবে, বা অতীতে হয়েছিল, এরকম কিছু বোঝাচ্ছে না। দেখো এই এই ক্রিয়ার রূপগুলো দ্বারা যেন বোঝা যাচ্ছে যে কাজটা সব সময় হয়। ঠিক আছে, দেখো সে লুডো খেলে, এটা দ্বারা বোঝা যাচ্ছে মানে এই খেলাটা সে রেগুলারলি করে, সব সময় খেলে। তারা বই পড়ে, মানে এমন বোঝাচ্ছে যেন তারা সবসময় বই পড়ে। বা সে ছেলেটি প্রতিদিন সকাল 5টায় ওঠে, এটা তো বোঝাই যাচ্ছে যে এটা অভ্যাস, সব সময় হয়। আর তেল জলের উপর ভাসে, এটাও যেন মনে হচ্ছে সব সময় হয়, ইউনিভার্সাল ট্রুথ। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্রিয়াটা কিভাবে দেখে চিনতে হবে? 1 নম্বর হচ্ছে ক্রিয়ার সাধারণ রূপ থাকবে, আর ক্রিয়াটার দ্বারা কি বোঝা যাবে? যেন কাজটা সবসময় হয়, প্রতিনিয়ত হয়। তো তাহলে তাহলে ক্রিয়া দেখে টেন্স চেনা গেল। তাহলে বুঝলাম এই ক্রিয়াগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্টে রয়েছে। ঠিক আছে, এইবার আমি বাক্যটা সাজানোর চেষ্টা করব। এবার প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স সাজাতে গেলে আমাদের অ্যাসার্টিভ, আমি সেন্টেন্সের ক্লাসে 5 ধরনের সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছি: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ ও এক্সক্লেমেটরি। তার মধ্যে আমি বলেছি যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর এক্সক্লেমেটরি, এই তিনটি সেন্টেন্সের ভার্বগুলোর টেন্স পরিবর্তন সম্ভব। ঠিক আছে, পরিবর্তন করা যায়। তাই আমি এই তিনটে সেন্টেন্সেরই টেন্স চেঞ্জ করার চেষ্টা করব। মানে এই তিনটে সেন্টেন্সের টেন্স নিয়ে আলোচনা করব। আর কোন দুটি সেন্টেন্সের টেন্স চেঞ্জ হয় না, সেটা হচ্ছে অপটেটিভ আর ইম্পারেটিভ সেন্টেন্স। এই দুটি সেন্টেন্সের যে ভার্বটা থাকে তার টেন্সটা সবসময় বেস ফর্মে থাকে। তো সেই জন্যে ইম্পারেটিভ ও অপটেটিভ সেন্টেন্সের টেন্স জানার দরকার নেই। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, এই তিনটে জানলেই হবে। এর মধ্যে এই টেন্সের ক্লাসে আমি শুধু আলোচনা করব অ্যাসার্টিভের অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ, এই দুটো সেন্টেন্সের গঠন নিয়েও আমরা জানবো। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমি বলেছি, অ্যাসার্টিভ হোক আর ইন্টারোগেটিভ হোক, প্রত্যেক ধরনের সেন্টেন্স দুই ভাগে বিভক্ত করা যায়। অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ হয়, মানে হ্যাঁবাচক বাক্য, আবার অ্যাসার্টিভের নেগেটিভ হয়, নাবাচক বাক্য। যেমন এরা সে লুডো খেলে, হ্যাঁবাচক, অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ; সে লুডো খেলে না, অ্যাসার্টিভের নেগেটিভ। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি বলেছিলাম 2 ধরনের: ইয়েস নো কোশ্চেন, ডব্লিউএইচ কোশ্চেন।
তো তার মধ্যে আমি ডব্লিউএইচ কোশ্চেনটার কিরকম গঠন নিয়ম হয় বলে দিয়েছি, ইয়েস নো কোশ্চেনেরও কিরকম গঠন নিয়ম হয় বলে দিয়েছি, ঠিক আছে। আর যদি দেখার হয় ওই সেন্টেন্সের আমার যে সেন্টেন্স প্লেলিস্ট থেকে, আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে সেন্টেন্সের ক্লাসটা দেখে নেবে, দেখলে প্রত্যেকটা সেন্টেন্সের কিরকম গঠন নিয়ম হয় জানতে পারবে। যাই হোক, আমি আপাতত এখানে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো কোশ্চেন আছে তার অ্যাসার্টিভ, সরি তার অ্যাফার্মেটিভ হ্যাঁবাচক ও তার নাবাচক এইগুলো জানবো, ঠিক আছে। তো আমার এতগুলো গঠন নিয়েও মুখস্থ করার দরকার নেই, এতগুলো সেন্টেন্সের। আমরা যদি শুধু অ্যাসার্টিভ মানে সাধারণ বাক্য, আর এটা তো হ্যাঁবাচক, অ্যাসার্টিভ আর অ্যাফার্মেটিভ, এটা তো অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, এগুলো সবই অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, শুধু এই ধরনের সেন্টেন্সের গঠন নিয়মটা মুখস্থ করলেই চলে যাবে। তাহলে আমরা বাদ বাকিগুলো একটা নির্দিষ্ট নিয়মে পরিবর্তন করলে হয়ে যাবে, এগুলোর মুখস্থ করার দরকার নেই, শুধু এইটা মুখস্থ করলে হয়ে যাবে। কি সেটা? অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, আর তারপর অবজেক্ট বা আদার্স যেটা থাকবে সেটা বসে যাবে, আর শেষে ফুল স্টপ হবে। এই স্ট্রাকচারটা জেনে রাখলে তাহলে কি হবে, বাদ বাকিগুলো চেঞ্জ করা যাবে। আর এই ক্ষেত্রে মনে রাখতে হবে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সে এইটা শুধু মনে রাখতে হবে। তো দেখি এখানে সাবজেক্টটা দেখো, সে ইংরেজি কি, হি বা সি। তাহলে সিটা দেখছিস, এই সাবজেক্টে যা সিটা দেখো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এই যে ভার্বের ফার্স্ট ফর্ম দেবো ওর সঙ্গে এস বাই এস যোগ করব। খেলা ইংরেজি প্লে, ওর সঙ্গে এস যোগ করব, ঠিক আছে। শি প্লেস, আর পরে রয়েছে লুডো, শি প্লেস লুডো, হয়ে গেল। তাহলে সাবজেক্ট ভার্বের দেখো, সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম আর তারপর অবজেক্ট বা আদার্স, আর সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার ওই জন্য এস যোগ হয়েছে। এখানে তারা, এখানে আছে তারা বই পড়ে, তাহলে সাবজেক্ট দে, আর তারপরে পড়ে রিড ভার্বের ফার্স্ট ফর্ম, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নয় ওই জন্য এস যোগ করবো না। তারপরে রয়েছে অবজেক্ট, দে রিড আ বুক, হলো। একইভাবে ছেলেটি প্রতিদিন সকাল 5টায় ওঠে, দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার ওই জন্য ভার্বটার সঙ্গে এস যোগ করব, গেটস আপ অ্যাট, বাদ বাকি বসিয়ে দেবো অ্যাট 5 AM এভরিডে, হলো। তেল জলের উপর ভাসে, এইখানে একটা কথা বলে দিই, অয়েল সাবজেক্ট, এখানে একটা কথা বলে দিই, তেলটা এটা থার্ড পারসন সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন সবসময় থার্ড পারসন সিঙ্গুলার হয়, মানে যেগুলো গোনা যায় না সেগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার ধরে নিতে হয়। তাহলে এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, ফ্লোট মানে ভাষা, এস যোগ হবে, অয়েল ফ্লোটস অন ওয়াটার, ঠিক আছে। তো এই হলো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্রত্যেকটা। এইবার অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ থেকে অ্যাসার্টিভ নেগেটিভ জানবো, মানে হ্যাঁ সাধারণ বাক্যের নাবাচক কেমন হয়। তাহলে সে লুডো খেলে থেকে নাবাচক করলে কি হয়, সে লুডো খেলে না, ঠিক আছে। এবার খেলে না করার জন্য কি করব আমরা, এই সাবজেক্টের পরে, আচ্ছা এখানে একটা কথা বলে দিই, যখন না আসবে, না ইংরেজি নট আমরা জানি, কিন্তু নট বসানোর নিয়ম সব ক্ষেত্রে মনে রাখবে, ইংরেজিতে অক্সিলারি ভার্বের সংখ্যা 24টি, ঠিক আছে। অক্সিলারি ভার্বের সংখ্যা 24টি, এই যতগুলো অক্সিলারি ভার্ব আছে সব সময় নট তাকে সঙ্গে নিয়ে বসবে, নট কখনো একা বসে না। ইংরেজি বাক্যে সরি ইংরেজিতে যতগুলো অক্সিলারি ভার্ব আছে, মানে টোটাল 24টা অক্সিলারি ভার্ব আছে, আগের ক্লাসে দেখে নেবে যে 24টা অক্সিলারি ভার্ব আছে, মানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আছে, সেই হেল্পিং ভার্বের পরেই সবসময় কি বসে, নট বসে, নট কখনো একা বসে না। তাহলে আমার এখানে এই সেন্টেন্সে দেখছি নট নেই, সরি কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমি নটটা বসাবো কি করে? তাহলে নটটা বসানোর জন্য আমার অক্সিলারি ভার্বের একটা হেল্প নিতে হবে, আর একমাত্র হেল্প নেওয়া যায় অক্সিলারি ভার্ব কি কি, সেটা হচ্ছে ডু
ডাজ আর ডিড। এবার আমি এই ডু ডাজ ডিড মানে এগুলো তো সব ডু ভার্ব, এগুলো হচ্ছে ডু ভার্ব। তো এই ডু ভার্বের মধ্যে আমি ডু নেব না ডাজ নেব না ডিড নেব? আচ্ছা, সিম্পল প্রেজেন্ট করার সময়, প্রেজেন্ট টেন্সের সময়, সিম্পল প্রেজেন্ট করার সময় বা প্রেজেন্ট ইনডেফিনিট করার সময় আমরা এই ডু আর ডাজ নেব, আর পাস্ট ইনডেফিনিট করার সময় আমরা ডিড নেব। এবার মনে হতে পারে যে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট করছি, আর বাদবাকি যেগুলো আছে কন্টিনিউয়াস পারফেক্ট ওগুলোতে এই ডু ভার্ব নেব না কেন? কেন নেব না? কারণ ওই বাদবাকি যে টেন্স গুলো আছে কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটা টেন্সের একটা নির্দিষ্ট অক্সিলারি ভার্ব আছে, সেইটার পরে নট বসিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্স এই দুটো টেন্সে কি হয়, এখানে অক্সিলারি ভার্ব থাকে না। মানে এই অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখো অক্সিলারি ভার্বের কথা উল্লেখ নেই কোথাও। মানে এই যে ভার্বটা আছে এটা মেন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তাহলে যেহেতু অক্সিলারি ভার্বের থাকে না সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট মানে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাই এই ডু ভার্বের হেল্প নিতে হয়। তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা কি নেবো, প্রেজেন্ট ইনডিফিনিটে কি নেবো, ডু বা ডাজ এর হেল্প নেবো। তাহলে এই অক্সিলারি ভার্বের জায়গায় কি বসাবো, ডু বা ডাজ, আর তারপরে নট বসাবো। তাহলে আমি সাবজেক্টের পর, এই সাবজেক্টের পরই ওইটা বসাবো। তাহলে এখানে সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই ডু নেব না ডাজ নেব। তাহলে এখানে নেব শি ডাজ, আর তারপরেই নট বসাবো, শি ডাজ নট। যখন আমি ডাজ নট বসাচ্ছি, এইবার সাবজেক্টের পরে এই ডাজ নট বসিয়ে দিলাম, এইবারে আমি ভার্বটা দেবো। এইবারে দেখো ভার্বটা দেওয়ার সময় আমি কিন্তু আবার এস দেবো না, কেননা এই যে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য এস হতো মেন ভার্বে, সেই মেন ভার্বের এসটা এখন অক্সিলারি ভার্বেতে বসেছে, ডু ভার্বে বসেছে, তাই মেন ভার্বের এসটা হবে না। শি ডাজ নট প্লে লুডো, সে লুডো খেলে। যদি বলি সে লুডো খেলে, শি প্লেজ লুডো। আর যদি বলি সে লুডো খেলে না, শি ডাজ নট প্লে লুডো। আমি এখানে আর আলাদা করে সেন্টেন্স লিখলাম না, তোমরা এটা খাতাতে দুটো আলাদা করে নোট ডাউন করে নাও। প্রথমে লিখবে সে লুডো খেলে, শি প্লেজ লুডো, আর সে লুডো খেলে না, শি ডাজ নট প্লে লুডো। ঠিক আছে? একইভাবে তারা বই পড়ে, আমি আর লিখছি না, আমি মুখে মুখে বলে দিচ্ছি। তারা বই পড়ে, দে রিড আ বুক। আর তারা বই পড়ে না, তাহলে কি হবে, দেটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নয়, তাহলে আমরা ডাজ দেবো না, ডু নেব। তাহলে লিখবো কি, দে ডু নট রিড আ বুক। একইভাবে ছেলেটি প্রতিদিন সকাল 5টায় ওঠে, দা ওঠে, তাহলে দা বয় গেটস আপ। আর যদি বলে ওঠে না, ছেলেটি প্রতিদিন সকাল 5টায় ওঠে না, তখন কি হবে, দা বয় ডাজ নট, থার্ড পারসন সিঙ্গুলার ওই জন্য ডাজ নট হবে, দা বয় ডাজ নট, আর এই স্টার হবে না, দা বয় ডাজ নট গেট আপ অ্যাট 5 AM এভরিডে। একইভাবে তেল জলের উপর ভাসে, থেকে বড় ভাসে না, তেল জলের উপর ভাসে না, কি হবে, অয়েল, তারপর ডাজ নট, আর ফ্লোটের স্টার হবে না, অয়েল ডাজ নট ফ্লোট অন ওয়াটার। বোঝা গেল? এই হলো নাবাচক। এইবারে আমরা জানবো ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, মানে জিজ্ঞাসামূলক আবার হ্যাঁবাচক। তো জিজ্ঞাসামূলক হ্যাঁবাচক কেমন দেখতে লাগে? সে লুডো খেলে, এটা তো অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ। আর জিজ্ঞাসামূলক হলে কি হবে, মানে ইয়েস নো কোশ্চেন যদি করি, ডব্লিউএইচ কোশ্চেনটা এখন বলছি না, কারণ ডব্লিউএইচ কোশ্চেনে তোমরা ইয়েস নো কোশ্চেনটা শেখো, শিখলে ডব্লিউএইচ কোশ্চেন ইজিলি পেরে যাবে। কেননা ইয়েস নো কোশ্চেনের মতোই ডব্লিউএইচ কোশ্চেন হয়। মানে তোমরা ইয়েস নো কোশ্চেন অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ আর ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ আর ইয়েস নো কোশ্চেনটা যদি শেখো, তাহলে যে ডব্লিউএইচ কোশ্চেন আছে সেটাও পারবে। সেটার জন্য কি করবে, আমার সেন্টেন্সের চ্যাপ্টারে চলে যাবে, সেন্টেন্সের যে ক্লাস করেছি ওখানে গিয়ে দেখবে আমি ইয়েস নো কোশ্চেনের মানে টেন্স অনুযায়ী ইয়েস নো কোশ্চেনের গঠন নিয়ম অনুযায়ী কিভাবে সেন্টেন্স বানিয়েছি সেটা দেখবে। আর তারপর দেখবে ডব্লিউএইচ কোশ্চেনের সেন্টেন্স কিভাবে বানিয়েছি। ডব্লিউএইচ কোশ্চেনের দুই ধরনের গঠন নিয়ম অনুযায়ী সাজানো হয়, সেইটা অনুযায়ী ওখানে দেখে নেবে, দেখে নিলে তাহলে ডব্লিউএইচ কোশ্চেনটাও হয়ে যাবে। তবে আমি এখানে ডব্লিউএইচ কোশ্চেনের যেহেতু দুই ধরনের গঠন নিয়ম হয়, অতগুলো করতে গেলে এখানে সব গোলমাল পাকিয়ে যাবে। ওই জন্য আমি এখানে শুধু অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভের যে দুটো ভাগ ইয়েস নো কোশ্চেন আর ডব্লিউএইচ কোশ্চেন, দুটো না করিয়ে আমি শুধু ইয়েস নো কোশ্চেনটাই বলে দিচ্ছি। ঠিক আছে? তো ইয়েস নো কোশ্চেনের নিয়ম কি, ইন্টারোগেটিভের ইয়েস নো কোশ্চেনের হ্যাঁবাচক বাক্যের কিরকম সাজাতে হবে, সে কি লুডো খেলে, এইরকম শুনতে লাগবে। সে লুডো খেলে থেকে সে কি লুডো খেলে, তাহলে এইরকম জিজ্ঞাসামূলক করতে গেলে কি করতে হবে, এইটার জন্য নিয়মটা জেনে নাও।
সমস্ত ইয়েস নো কোশ্চেন করার জন্য নিয়ম হচ্ছে বাক্যের শুরুতে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। এই বাক্যের শুরুতে মানে এই এই যে স্ট্রাকচার আছে একই স্ট্রাকচার থাকবে, শুধু বাক্যের শুরুতে আমি বলেছিলাম নট বসানোর জন্য কি করতে হবে, এই সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে আর নট দিতে হবে। ঠিক একইভাবে যখন তুমি ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ করবে তখন এই গঠন নিয়মটাই থাকবে, শুধু বাক্যের শুরুতে একটা এই অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে যেহেতু এখানে অক্সিলারি ভার্ব থাকে না তাই ডু ডাজ বসাতে হবে। তাহলে বাক্যের প্রথমে একটা ডু বা ডাজ বসাবো, এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার তাই ডাজ বসাবো। ডাজ শি, সির এসটা ছোট হাতের হয়ে যাবে। ডাজ শি প্লে, এখানে আর এস হবে না, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন, ডাজ শি প্লে লুডো। ঠিক একইভাবে তারা বই পড়ে, এটা যদি জিজ্ঞাসামূলক বাক্য হয় ইয়েস নো কোশ্চেন হয় তাহলে কি হবে, তারা কি বই পড়ে, তাহলে এটা কি হয়ে যাবে, ডু ডু দে রিড আ বুক। ছেলেটি প্রতিদিন সকাল 5টায় ওঠে। দ্য বয় গেটস আপ অ্যাট, যদি বলে ছেলেটি কি প্রতিদিন সকাল 5টায় ওঠে তাহলে কি হবে, ডাজ দ্য বয়, এখানে আর এস হবে না, ডাজ দ্য বয় গেট আপ অ্যাট 5 AM এভরি ডে। এটা ওই রকম, তেল কি জলের উপর ভাসে, ডাজ অয়েল ফ্লোট অন ওয়াটার। বোঝা গেল? তো ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ ওইভাবে করতে হয়। আর যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হয় কি হবে, তাহলে এখানে জিজ্ঞাসামূলকও হবে আবার নাবাচকও হবে। তাহলে এখানে সে কি লুডো খেলে না, এইরকম থাকবে। এটার জন্য কি করতে হবে, এই একই স্ট্রাকচার থাকবে, শুধু নটটা বসিয়ে দিতে হবে। এবার নট বসানোর নিয়ম কি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট আর সাবজেক্ট যদি নাউন হয় তার আগে নট, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় তার পরে নট। তাহলে সাবজেক্ট প্রোনাউন, তাহলে এই জায়গাটায় নট দেব। তবে সাবজেক্ট নাউন হোক বা প্রোনাউন হোক, সাবজেক্টের পরেই নট কমনলি ব্যবহার হয়। এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। নট চেষ্টা করবে সর্বদা এই সাবজেক্টের পরেই বসানোর। কোন সেন্টেন্সে, যখন এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে জিজ্ঞাসামূলক বাক্য, তখন নটটা সাধারণত সাবজেক্টের পরেই দেবে। তবে আরেকটা পদ্ধতিতে করা যায়, যদি কন্ট্রাকশন ফর্ম করে দেওয়া যায়, অক্সিলারি ভার্বের সঙ্গে যদি নটটা জুড়ে দেওয়া হয়, মানে যদি এইরকম লেখা হয় ডাজেন্ট, তখন আর ভাবার দরকার নেই নটটা কোথায় বসাবো, এর সঙ্গে জুড়ে দেওয়া যায়। ঠিক আছে, যাই হোক, তবে ওই কন্ট্রাকশন ফর্মা এই ট্রান্সলেশনের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো। এই কন্ট্রাকশন ফর্মটা কখন ইউজ করতে হয়, যখন ইনফর্মাল কোনো রাইটিং লেখা হয় বা কথোপকথন, ডায়ালগ রাইটিং বা কোনো চিঠি, প্রাইভেট লেটার, হ্যাঁ মানে আমাদের পরিচিত কারোর সঙ্গে যখন কথাবার্তা হয় বা স্পোকেন ইংলিশে, তখন কিন্তু ওই কন্ট্রাকশন ফর্ম ব্যবহার হয়। এমনি নর্মাল রাইটিং এর ক্ষেত্রে, যেগুলো অফিসিয়াল লেটার বা ফর্মাল রাইটিং লেখা হয়, সেই হিসাবে এই কন্ট্রাকশন ফর্ম অ্যাভয়েড করা উচিত। ঠিক আছে, যাই হোক, তাহলে তারা কি বই পড়ে না, যদি এমন থাকে, ডু দে নট রিড আ বুক, ছেলেটি কি প্রতিদিন সকাল 5টায় ওঠে, ওঠে না, তাহলে ডাজ দ্য বয় নট গেট আপ অ্যাট 5 AM এভরি ডে, বা এটাও বলতে পারি ডাজ নট দ্য বয় গেট আপ অ্যাট 5 AM এভরি ডে। তেল কি জলের উপর ভাসে না, ডাজ নট অয়েল ফ্লোট অন ওয়াটার, এরকম বলতে পারি, বা ডাজ অয়েল নট ফ্লোট অন ওয়াটার, এটাও বলতে পারি। দুরকম হবে, তবে বেটার কিন্তু এই সাবজেক্টের পরে নট বসানো, সাবজেক্ট নাউন হোক বা প্রোনাউন হোক। তো এই হলো মোটামুটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের এই 4 ধরনের গঠন নিয়ম অনুযায়ী বাক্য, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ আর ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে আমরা যদি অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ মানে সাধারণ বাক্য আর হ্যাঁবাচক বাক্য, এই যে সাধারণ বাক্য আর হ্যাঁবাচক বাক্য, এই গঠন নিয়মটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা বাদ বাকি অ্যাসার্টিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ আমরা সহজেই করতে পারবো। তাহলে আমরা এইবারে পরের টেন্সে যাই। পরের টেন্সটা কি, হ্যাঁ, আচ্ছা, পরের টেন্স যাওয়ার আগে প্রেজেন্ট টেন্স ইনডেফিনিট টেন্সের একটা স্পেশাল নিয়ম বলে দিই। আচ্ছা, কি সেই স্পেশাল নিয়ম, ট্রেনটি সকাল 8টায় ছাড়বে, ম্যাচটি বিকাল 4টায় শুরু হবে।
হ্যাঁ, যেটা বলছিলাম, ট্রেনটি সকাল 8টায় ছাড়বে, ম্যাচটি বিকাল 4টে শুরু হবে। এখানে দেখো, এই যে ক্রিয়াগুলো লিখেছি, সেই ক্রিয়াগুলোর দ্বারা কিন্তু বর্তমান সময়কে বোঝাচ্ছে না, এই ক্রিয়াগুলোর দ্বারা ভবিষ্যতের সময়কে বোঝাচ্ছে, ভবিষ্যৎ, এটাও ঠিক আছে। এইবার যখন যখন কোনো কাজ ভবিষ্যতে হবে, একটা নির্দিষ্ট সময়ে হবে, ঠিক আছে, মানে যে যে সময়টা একটা সময় তালিকাভুক্ত, মানে আগে থেকে ঠিক করা রয়েছে যে ট্রেনটি সকাল 8টাতেই ছাড়বে, বা ম্যাচটি বিকাল 4টে শুরু হবে, এই ম্যাচটি যে বিকাল 4টে শুরু হবে এটা আগে থেকে ঠিক হয়ে রয়েছে। তো যখন কোনো কাজ এইরকম আগে থেকে ঠিক হয়ে থাকে যে একটা নির্দিষ্ট ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ে হবে, তবে এটা খুব বেশি দূরে নয়, কাছাকাছির কোনো সময়ে। হ্যাঁ, সকাল 8টায় শুরু হবে মানে হয়তো কাল সকাল 8টায় শুরু হবে, বা বিকাল 4টে মানে আজ আজ বিকাল 4টে শুরু হবে, এইরকম কাছাকাছির ভবিষ্যতে যখন একটা নির্দিষ্ট সময়ে আগে থেকে ঠিক করা একটা নির্দিষ্ট সময়ে কোনো কাজ হবে বোঝায় ভবিষ্যতে, কাছাকাছির ভবিষ্যতে, তখন সেখানে আমরা ফিউচার টেন্স না ইউজ করে সেখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারি। তাহলে এটা কিন্তু এই টেন্সের নিয়মেই সাজাবো। তাহলে ট্রেনটি সকাল 8টায় ছাড়বে, তাহলে এটা ট্রান্সলেশন কি হবে, দ্য ট্রেন, তারপর থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য ভার্বের সঙ্গে এস বসবে, ছাড়া ইংরেজি লিভ, দ্য ট্রেন লিভস অ্যাট 8 AM হলো। একইভাবে ম্যাচটি বিকাল 4টে শুরু হবে, দ্য ম্যাচ স্টার্টস অ্যাট 4 PM, অ্যাট 4 PM বলতে পারি, বা 4 PM মানে অ্যাট 4 o'clock ইন দ্য আফটারনুন বলতে পারি, যাই হোক। তাহলে এখানে দেখো আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করছি কিন্তু অর্থ হচ্ছে ফিউচার টেন্সের। তাহলে এটা হলো স্পেশাল নিয়ম এই প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের, ঠিক আছে। তো আমরা এবার জানবো পরবর্তী টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে। তো এবার জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার কি, সাবজেক্ট বসে, তারপর বি ভার্ব বসে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তারপর ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয়, আর তারপর অবজেক্ট বা আদার্স বসে, শেষে ফুল স্টপ। এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেমন দেখতে হয়, একটু আগে লিখেছিলাম সে লুডো খেলে, এইবার এখানে হবে সে লুডো খেলে হবে না, এবার হবে সে লুডো খেলছে, সে লুডো খেলছে, ক্রিয়াটা চলছে বোঝাবে বর্তমানে। আবার বলতে পারি তারা বই পড়ে থেকে, এখানে হবে কি তারা বই পড়ছে, আমি আর বাক্য লিখলাম না, একই ব্যাপার। সে লুডো খেলে থেকে সে লুডো খেলছে, খেলে থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট, আর খেলছে বললে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কাজটা কন্টিনিউ বা চলা বোঝাচ্ছে। তারা বই পড়ছে, ঠিক আছে, এরকম খেলছে, পড়ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, নাচছে, গাইছে, ঘুরছে, এরকম শোনালে তখন বুঝতে হবে সেটা কি টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এই ক্রিয়াটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে টেন্স চিনে নিলাম, এবার বাক্যটা সাজাবো কি নিয়মে, এই নিয়মে সাজাবো, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, যেহেতু এটা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ আছে। তাহলে প্রথমে দেব হি বা সি,
তারপর অ্যামিজার। এবার বলি অ্যাম কখন হয়, ইজ কখন হয়, আর কখন হয়। অ্যাম বসে আই এর পর, আই সাবজেক্ট হলে অ্যাম বসে, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে তখন ইজ বসে, আর বাদ বাকি সব আর বসে। তাহলে সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে ইজ বসাবো, শি ইজ। তারপর ভার্বের সঙ্গে আইএনজি, খেলা প্লে, প্লে, প্লেইং, শি ইজ প্লেইং, আর রইল পরে লুডো, শি ইজ প্লেইং লুডো। একইভাবে তারা বই পড়ছে, দে, তারপরে আর, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, সরি, রিড, রিড ভার্বের সঙ্গে আইএনজি, রিডিং, দে আর রিডিং আ বুক। হলো। এইবার আমরা নেগেটিভ সেন্টেন্স জানবো। তারা লুডো খেলছে থেকে নাবাচক কেমন শুনতে লাগবে? তারা লুডো খেলছে না। এবার যখন না আসবে তখন নট আসবে। আর আমি বলেছি নট বসানোর নিয়ম কি, সবসময় একটা অক্সিলারি ভার্বের পরে নট বসে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অলরেডি একটা অক্সিলারি ভার্ব থাকে, তাহলে তারপরে একটা নট বসিয়ে দিলে নাবাচক হবে। তাহলে তারা লুডো খেলছে, সরি, সে লুডো খেলছে, শি ইজ প্লেইং লুডো। যদি বলি সে লুডো খেলছে না, শি ইজ নট প্লেইং লুডো। একইভাবে তারা বই পড়ছে, দে আর রিডিং আ বুক। আর যদি বলি তারা বই পড়ছে না, দে আর নট রিডিং আ বুক। বোঝা গেল? তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাসার্টিভ নেগেটিভ এইরকম হয়। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ কেমন শুনতে লাগবে? সে কি লুডো খেলছে, এমন শুনতে লাগবে। এবার আমি বলেছি কি, ইয়েস নো কোশ্চেনের নিয়ম কি? নিয়ম হচ্ছে বাক্যের প্রথমে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, বাদ বাকি সব একই থাকবে। তাহলে বাক্যের প্রথমে অক্সিলারি ভার্ব, আর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অলরেডি প্রেজেন্ট ইনডেফিনিটের জায়গায় সময় ডু বা ডাজ এর হেল্প নিয়েছিলাম, যেহেতু ওখানে অক্সিলারি ভার্ব ছিল না। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অলরেডি অক্সিলারি ভার্ব থাকে, তাই আর কোনো হেল্প নেব না, ওই অক্সিলারি ভার্বটাকেই প্রথমে দিয়ে দেবো। দিলে মানে এই যে অক্সিলারি ভার্ব আছে এইটা সাবজেক্টের আগে দিয়ে দেবো, দিয়ে আর বাদ বাকিটা বসিয়ে দেবো, দিলে হয়ে যাবে মানে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে কি লিখবো? ইজটা এখানে না লিখে ইজটা এখানে দেবো, আর সেটা ছোট হাতে দিয়ে দেবো। ইজ শি প্লেইং লুডো, হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সে লুডো খেলছে, শি ইজ প্লেইং লুডো। আর সে কি লুডো খেলছে, ইজ শি প্লেইং লুডো। একইভাবে তারা বই পড়ছে, দে আর রিডিং এ বুক। আর যদি বলি তারা কি বই পড়ছে, কি হবে? আরটা আগে চলে আসবে, আর দে রিডিং আ বুক। বোঝা গেল? আচ্ছা, এবার যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, তাহলে শুধু নটটা বসাতে হবে। তাহলে সির পরে নট বসিয়ে দিলে হয়ে যাবে, ইজ শি নট প্লেইং আ লুডো, ইজ শি নট প্লেইং লুডো, মানে সে কি লুডো খেলছে না। বোঝা গেল? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এইবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্পেশাল নিয়ম আছে সেগুলো সম্পর্কে আলোচনা করি। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি স্পেশাল নিয়ম আছে? হ্যাঁ, দেখো, আমি আগামীকাল দিল্লি যাচ্ছি, আমি আগামীকাল দিল্লি যাচ্ছি। বা তারা তারা সোমবার তারা সোমবার তারা সোমবার তারা সোমবার তারা সোমবার আসছে। আচ্ছা, এইবারে দেখো, এইগুলো কিন্তু সব ফিউচার টেন্স বোঝাচ্ছে। যাচ্ছি, তারা, আমি আগামীকাল দিচ্ছি, এই কাজটা চলছে বোঝায়। এইরকম খেলছে পড়ছে এরকম থাকলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতোই বোঝাচ্ছে, কিন্তু
দেখো সময়গুলো সব ভবিষ্যতের আছে, ঠিক আছে? তাই সময়গুলো ভবিষ্যতের আছে, আসলে এটা বলতে যাচ্ছে মানে যাচ্ছি মানে যাব, এরকম বলতে যাচ্ছে। বা আসছে মানে বলতে যাচ্ছে আসবে। মানে আমি আগামীকাল দিল্লি যাচ্ছি মানে বলতে যাচ্ছি আসলে আমি আগামীকাল দিল্লি যাব। বা তারা সোমবার আসছে মানে বলতে যাচ্ছি তারা সোমবার আসবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে এগুলো কিন্তু অলরেডি মানে ফিউচার টেন্সের কথাই বোঝাচ্ছে। হলেও কি হবে, যেহেতু আমাদের কন্টিনিউয়াস টেন্সের মতো ক্রিয়াটা শোনাচ্ছে, আমরা তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মেই করব। তাহলে কি করব, বাক্য দুটো, আমি আগামীকাল দিল্লি যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু দিল্লি টুমরো। আবার একইভাবে তারা সোমবার আসছে, দে আর কামিং অন মন্ডে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে তারা সোমবার আসছে, দে আর কামিং অন মন্ডে। এখানে দেখো এই কন্টিনিউয়াস টেন্সের দ্বারা ফিউচার সময় বোঝাচ্ছে। তো তাহলে আগে থেকে ঠিক করা এইরকম ভবিষ্যতের কাজটা চলছে বোঝালেও আমরা তখন কন্টিনিউয়াস টেন্সই করব, ফিউচার টেন্স করব না, ঠিক আছে? আর এক্ষেত্রে একটা দেখো, কাম ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, ওই জন্য ইটা আর বসেনি, ঠিক আছে? আবার বারের নামের আগে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়, বা মানে বার বা মাসের নামের প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটার হয়, ঠিক আছে? এই গ্রামারগুলো একটু টুকটাক বলে দিই। আবার বারের নামের আগে অন হয় প্রিপোজিশন হিসেবে। যাই হোক, তো এটা নর্মাল নিয়ম কন্টিনিউয়াসের, এটা স্পেশাল নিয়ম। কি স্পেশাল আছে এখানে? এখানে এই কাজটা বর্তমানে চলছে বোঝাচ্ছে, এই কাজটা কিন্তু বর্তমানে নয়, এটা এই কাজটা ভবিষ্যতে হবে বোঝাচ্ছে, কিন্তু ক্রিয়াটা বর্তমানে চলছে মতো শোনাচ্ছে। এরকম হতে পারে আজ রাতে আমরা একটা সিনেমা দেখছি, বা তারা আগামীকাল বাড়ি তারা আম, আগামীকাল বাড়ি ফিরছে। এইরকম এইরকম ভবিষ্যতের কাজটা কন্টিনিউয়াসের মতো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো শোনাবে, তখন আমরা কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াসই করব। আচ্ছা, আরেকটা স্পেশাল নিয়ম আছে, সেটা কি কন্টিনিউয়াসের, সেটা কি, সেটা হলো এটা হচ্ছে ব্যতিক্রম বা উল্টো নিয়ম। মানে কন্টিনিউয়াসের মতো শোনাবে কিন্তু কন্টিনিউয়াস করব না। সেইগুলো কোন কোন ভার্বের, কিছু কিছু ভার্ব আছে ইন্দ্রিয়গত ভার্ব, মানে ভার্ব রিলেটেড টু সেন্স। কি কি আছে, যেমন সি, হিয়ার, টেস্ট, ফিল, সি হিয়ার ফিল। আচ্ছা, তারপর আছে স্মেল। এগুলো তো সেন্সের ভার্ব। এছাড়াও আরো কি আছে, আহ, আশা করা আশা করা রিলেটেড, মানে যেমন ওয়ান্ট চাওয়া, এক্সপেক্ট, তারপর হোপ, তারপর চিন্তা করা, চিন্তা রিলেটেড ভার্ব থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, রেকগনাইজ, রিয়েলাইজ, তারপর অধিকার সংক্রান্ত, পোজেস, ওন, ইত্যাদি। এরকম আরো অনেক ক্রিয়া আছে, সেগুলো সব লেখা যাবে না। যাই হোক, তাহলে এই সব ক্রিয়াগুলো দিয়ে কোনো ভাব সেন্টেন্স তৈরি হলে সেই সেন্টেন্সগুলো কাজটা চলছে বোঝালেও তবুও আমরা কন্টিনিউয়াস টেন্সে করব না। কি টেন্সে করব? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করব। মানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট করব, আর যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে পাস্ট ইনডেফিনিটে করব। একটা উদাহরণ দেখা যাক।
যেমন ওয়ান্ট, ওয়ান্ট দিয়ে যদি বলি, যদি দিলাম সে একটা বই সে একটা আচ্ছা সে একটা বই চাইছে, সে একটা বই চাইছে। আবার যদি একটা দিই আন্ডারস্ট্যান্ড দিয়ে, সে বুঝতে পারছিল না, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের এটা হওয়া উচিত হি ইজ ওয়ান্টিং আ বুক, এটা হওয়া উচিত প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো শোনাচ্ছে, তাহলে ওয়ান্ট ভার্বটা দিয়ে যদি করি হওয়া উচিত হি ইজ ওয়ান্টিং আ বুক, কিন্তু আমরা করবো না, প্রেজেন্ট কন্টিনিউয়াস করবো না, প্রেজেন্ট ইনডেফিনিট করবো, হি ওয়ান্টস আ বুক। একইভাবে এটা পাস্ট কন্টিনিউয়াস এর মতো শোনাচ্ছে, সে বুঝতে পারছিল না, তাহলে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে করবো না, পাস্ট ইনডেফিনিটে করবো, হি বা শি ডিড নট আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এইরকম হবে। তো এই নিয়মটার স্পেশালিটি কি, কিছু কিছু ভার্ব আছে সেই সব ভার্বগুলো কি হয় কন্টিনিউয়াস টেন্সের মতো বাংলাটা শোনালেও ইনডেফিনিটে করতে হয়, গঠন নিয়মটা ইনডেফিনিটে করতে হয়। এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা পাস্ট ইনডেফিনিট। ফিল দিয়ে যদি বলি, মুখে মুখে বলছি, লিখছি না, তবে এর মধ্যে কিছু কিছু ভার্ব আছে বিশেষ ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সে হতে পারে, যেমন ফিল ভার্বটা কন্টিনিউয়াসে হয়, ইনডেফিনিটে হয়। যেমন যদি বলি আমার গরম অনুভব হচ্ছে, আই ফিল ওয়ার্ম। ঠিক আছে, এবার যদি বলি আমি আগের থেকে সুস্থ অনুভব করছি, মানে আগের থেকে আরো বেশি ভালো অনুভব করছি, তখন বলতে পারি কন্টিনিউয়াস টেন্সে বলতে পারি আই এম ফিলিং বেটার। ঠিক আছে, এই রকম ব্যবহার হতে পারে, মানে যদি আগের থেকে চেঞ্জ হয় কোনো কোয়ালিটিতে, তখন আমরা এইগুলোকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি, বিশেষত এই সেন্স রিলেটেড। কিন্তু সব ভার্ব নয়, কিছু কিছু ভার্ব করা যায়, কিন্তু সাধারণত এগুলো তাহলে ইনডেফিনিটে করাটাই সেফার, বেটার। ঠিক আছে, তো এই হলো কন্টিনিউয়াস টেন্সের দুটো স্পেশাল নিয়ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আমরা যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট হয়, তারপর হ্যাজ অথবা হ্যাভ হয়, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আর তারপর অবজেক্ট বা আদার্স হয়। এবার হ্যাজ কখন হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হয়, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, আর বাদবাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে, বাদবাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। তো বাক্য লেখা যাক, একটু আগে লিখেছিলাম সে লুডো খেল, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে সে লুডো খেলে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে সে লুডো খেলছে। একটু দাঁড়াও, হ্যাঁ, আর প্রেজেন্ট পারফেক্টে সে লুডো খেলেছে। তো সে লুডো খেলেছে, তাহলে প্রেজেন্ট পারফেক্টে ক্রিয়াটা কেমন শুনতে লাগে, যে কাজটা যেন মনে হয় সবেমাত্র শেষ হয়েছে, অনেক আগে খেলেছে নয়, এরকম বললে হবে না সে গতকাল লুডো খেলেছে, এরকম বললে হবে না, হয় বলতে হবে সে সবেমাত্র লুডো খেলেছে, মানে কাজটা সবেমাত্র শেষ হয়েছে, আগে শুরু হয়েছে কিন্তু কাজটা সবেমাত্র শেষ হয়েছে বোঝাবে, অনেক আগে নয়, অনেক আগে বোঝালে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে না, পাস্ট ইনডেফিনিট হবে বা সিম্পল পাস্ট। যাই হোক, সে লুডো খেলেছে,
মানে কিছু যদি সময়ের উল্লেখ না করি তাহলে বুঝতেই হবে যে এটা সবেমাত্র শেষ হয়েছে। সে লুডো খেলেছে, কাজটা তাহলে সবেমাত্র শেষ হয়েছে বোঝাবে, মানে বর্তমানে শেষ হয়েছে বোঝাবে। বা যদি বলি তারা বই পড়েছে, তারা বই পড়েছে, ঠিক আছে, এখানেও কাজটা সবেমাত্র শেষ হয়েছে বোঝাবে। তাই এরকম সবেমাত্র শেষ হয়েছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবারে আমরা সাজাবো। তাহলে খেলে বললে প্রেজেন্ট ইনডেফিনিট, খেলছে বললে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর খেলেছে বললে প্রেজেন্ট পারফেক্ট। পড়ে বললে প্রেজেন্ট ইনডেফিনিট, পড়ছে বললে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর পড়েছে বললে প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে খেলেছে, পড়েছে, গিয়েছে, নেচেছে, খেয়েছে, এইরকম ক্রিয়াগুলো এইরকম শুনতে লাগে প্রেজেন্ট পারফেক্টে। এবার সাজাই অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ। তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো হি বা শি, তারপর হ্যাজ হ্যাভের মধ্যে সিটা থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য হ্যাজ বসাবো। তারপর ভার্বের থার্ড ফর্ম প্লে, ভার্বের থার্ড ফর্ম প্লেড, শি হ্যাজ প্লেড। এবার পড়ে রয়েছে লুডো, হয়ে গেল। একইভাবে তারা বই পড়েছে, দে, তারপরে দে থার্ড পারসন সিঙ্গুলার নয়, ওই জন্য হ্যাভ হবে। আর পড়া ইংরেজি রিডের তিনটে ফর্ম হচ্ছে রিড, স্পেলিং একই থাকে, রিড, রিডের আর ই এডি স্পেলিং একই থাকে কিন্তু উচ্চারণটা আলাদা হয়। রিড, রেড, রেড। তো হ্যাভ রেড আ বুক, দে হ্যাভ রেড আ বুক, হলো প্রেজেন্ট পারফেক্টের অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ। এবার অ্যাসার্টিভ নেগেটিভ জানবো। অ্যাসার্টিভ নেগেটিভ কেমন শুনতে লাগবে? সে লুডো খেলেছে থেকে হবে সে লুডো, সে লুডো খেলেনি। নাবাচক এরকম হবে সে লুডো খেলেনি, এইটা হবে নাবাচক। তাহলে খেলেনি মানে নট আছে, আর নট বসানোর নিয়ম অক্সিলারি ভার্বের পরে বসবে, বসে নট। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব কি থাকে? হ্যাজ হ্যাভ থাকে। তাহলে এর পরেই নট বসিয়ে দিলে তাহলে অ্যাসার্টিভ নেগেটিভ হয়ে যাবে। তাহলে এর পরেই শুধু একটা নট বসিয়ে দেবো। তাহলে সে লুডো খেলেছে, শি হ্যাজ প্লেড লুডো। আর যদি বলি সে লুডো খেলেনি তখন কি দেবো? শি হ্যাজ নট প্লেড লুডো। একইভাবে তারা বই পড়েছে, দে হ্যাভ রেড আ বুক, তারা বই পড়েনি, দে হ্যাভ নট রেড আ বুক, এমন হবে। আচ্ছা, এবার জিজ্ঞাসামূলক বাক্য কিরকম শুনতে লাগবে? সে লুডো খেলেছে থেকে সে কি লুডো খেলেছে, এমন শুনতে লাগবে। তাহলে সে লুডো খেলেছে, শি হ্যাজ প্লেড লুডো। আর আমি বলেছি জিজ্ঞাসামূলক বাক্য বানানোর নিয়ম কি? বাক্যের প্রথমে অক্সিলারি ভার্বটা বসে। তাহলে এই হ্যাজটা প্রথমে বসবে, হ্যাজটা এখান থেকে এখানে চলে আসবে। হ্যাজ, আর এটা ছোট হাতের হয়ে যাবে। হ্যাজ শি প্লেড লুডো, সে কি লুডো খেলেছে। একইভাবে তারা বই পড়েছে, তারা কি বই পড়েছে? হ্যাভ দে রেড আ বুক, বোঝা গেল। আর যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হয় তাহলে সে কি লুডো খেলেনি, এরকম যদি থাকে, আমি এটা লিখলাম না, তোমরা সবাই লিখে নেবে। তারা কি লুডো খেলেনি যদি এইরকম থাকে তাহলে কি হবে? শুধু নটের জন্য নটটা শুধু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্টের পরে বসে দেবে, হ্যাজ শি নট প্লেড লুডো, বোঝা গেল। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই চার ধরনের সেন্টেন্সের ব্যবহার জানা হলো। আচ্ছা, এইবার প্রেজেন্ট পারফেক্টের স্পেশাল নিয়মটা বলে দিই, কি স্পেশাল নিয়ম আছে। তারা লুডো খেলেছে, ঠিক আছে, কি স্পেশাল নিয়ম আছে দেখো। একটু আগেই বলছিলাম সে লুডো খেলেছে, এটা তো প্রেজেন্ট পারফেক্টের নিয়মে সাজালাম। কিন্তু যদি বলতো সে গতকাল, বলতে পারি আজ সকালে, বলতে পারি বা গত সোমবার বলতে পারি, যাই বলি, মোটামুটি আমি যদি অতীতের কোনো সময়ের উল্লেখ করি আর তারপরেই দিই খেলেছে, মানে ক্রিয়াটা শুনতে লাগছে, দেখো খেলেছে লিখেছি, ক্রিয়াটা শুনতে লাগছে কি প্রেজেন্ট পারফেক্টের মতো, মানে ক্রিয়াটা শুনতে লাগছে প্রেজেন্ট পারফেক্টের মতো, কিন্তু ক্রিয়াটা শুনতে লাগছে প্রেজেন্ট পারফেক্টের মতো, কিন্তু এখানে একটা পাস্ট টাইমের উল্লেখ আছে। কি সেই পাস্ট টাইম? গতকাল, আজ সকালে মানে সকাল অলরেডি অতিবাহিত হয়ে গেছে, ওটাও পাস্ট, ঠিক আছে, এখন এখন তো নয়। বা গত সোমবার, এটা অতীতের সময়। তাহলে যখন ক্রিয়াটা দেখো এইরকম প্রেজেন্ট পারফেক্টের মতো শুনতে লাগবে কিন্তু পাস্ট অতীতের সময়ের উল্লেখ থাকবে, তখন কিন্তু সেটা আমরা প্রেজেন্ট পারফেক্টের টেন্সের নিয়মে সাজাবো না, সেটা সাজাবো কিসের? পাস্ট টেন্সের, পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়মে সাজাবো। তাহলে পাস্ট ইনডেফিনিটের নিয়মে সাজালে কি হবে?
সি পাস্ট ইনডেফিনিটের গঠন নিয়ম কি? সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, সি প্লেড, তখন এই ফর্মটা হবে সি প্লেড লুডো। হ্যাঁ, আর দেখো প্রেজেন্ট পারফেক্টে ভার্বের এই ফর্মটা হয় প্রেজেন্ট পারফেক্টে, আর পাস্ট ইনডেফিনিটে ভার্বের এই ফর্মটা ব্যবহার হয়। ঠিক আছে, তো সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম আর তারপর অবজেক্ট বা আদার্স। তাহলে সে গতকাল, আজ সকালে বা গত সোমবার যাই হোক খেলেছে ইংরেজি সি প্লেড লুডো। তাহলে শুধু সে যদি বলে সে লুডো খেলেছে সি হ্যাজ প্লেড লুডো, আর যদি বলে সে গতকাল লুডো খেলেছে সি প্লেড লুডো। এটা কিন্তু পাস্ট টেন্সে। আসলে এই খেলেছে দ্বারা বোঝাচ্ছে কি বলতো, খেলেছিল। এইটা দিলে তাহলে আর এই বুঝতে অসুবিধা হতো না। আসলে এখানে খেলেছে মানে খেলেছিল বোঝাচ্ছে, পাস্ট টেন্সের বোঝাচ্ছে, কিন্তু ক্রিয়াটা এইরকম দেওয়া রয়েছে। ওই জন্য এইটা একটু অ্যাভয়েড, মানে খেয়াল রাখতে হবে যে ক্রিয়াটা যদি শেষ হয়েছে বোঝায় বর্তমানে, মানে যদি এরকম শেষ হয়েছে বোঝায় তাহলে এটা বুঝে নিতে হবে প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু যদি শেষ হয়েছে বোঝাচ্ছে বর্তমানে, মানে এরকম লল এলাম নেই, মানে খেলেছিল এরকম নেই, খেলেছিল থাকলে তো এক চান্সে সেটা পাস্ট ইনডেফিনিট হবে। কিন্তু যদি এইরকম না থাকে, যদি খেলেছে মানে প্রেজেন্ট পারফেক্টের মতো ক্রিয়া থাকে কিন্তু অতীত সময়ের উল্লেখ থাকে, তখন আমরা এই ধরে নেবো এটা খেলেছে নয়, এটা খেলেছিল, মানে পাস্ট টেন্স কে বোঝাচ্ছে। তাহলে আমরা পাস্ট টেন্সের নিয়মেই সাজাবো বাক্যটা, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্টে নিয়মে, এই নিয়মে সাজাবো না। ঠিক আছে, এটাই হলো এর স্পেশালিটি। তাহলে তারা বই পড়েছে, দে হ্যাভ রেড আ বুক। আর যদি এটা বলতো তারা তারা 1 মাস আগে বইটি পড়েছে, তখন দে হ্যাভ রেড না হয়ে দে রেড হতো। বুঝে গেল? ঠিক আছে, তো এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্পেশালিটি। আর আরেকটা জিনিস বলে দিই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি জাস্ট, অলমোস্ট, নেভার, অলওয়েজ এইগুলো বসানোর দরকার পড়ে, এইগুলো কিন্তু সব এই হ্যাজ হ্যাভ যা থাকে ওর পরেই বসবে, অন্য জায়গায় নয়। সে যদি বলে সে জাস্ট, মানে কি সবেমাত্র, সে সবেমাত্র লুডো খেলেছে, শি হ্যাজ জাস্ট প্লেড লুডো। আর যদি অলমোস্ট নেভার দিয়ে করতাম, সে কখনো লুডো খেলেনি, শি হ্যাজ নেভার প্লেড লুডো। তাহলে এইগুলো এই হ্যাজ বা হ্যাভের পরে বসে। ঠিক আছে, এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইবার আমরা জানবো পরবর্তী টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম থাকে না, সাবজেক্ট থাকে, তারপর হ্যাজ অথবা হ্যাভ থাকে। মানে এখানে প্রেজেন্ট পারফেক্টেরও গঠন নিয়ম থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন নিয়ম থাকে। তাহলে হ্যাজ বা হ্যাভ প্রেজেন্ট পারফেক্টে থাকে, তারপর প্রেজেন্ট পারফেক্টে ভার্বের থার্ড ফর্ম হয়, কিন্তু এখানে কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব বসে আর আইএনজি বসে, তো ওই বি ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে বিন, বি ওয়াজ ওয়্যার বিন। আর তারপর কন্টিনিউয়াস টেন্সে ভার্বের আইএনজি বসে, এখানেও ভার্বের আইএনজি বসবে, আর তারপর আদার্স যা আছে বসে যাবে। তাহলে এর গঠন নিয়ম কি, সাবজেক্ট হ্যাজ হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাক্যটা কেমন শুনতে লাগে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাক্যটা যেমন গঠন নিয়মে যেমন পারফেক্ট আর কন্টিনিউয়াস দুটোরই বৈশিষ্ট্য আছে, ঠিক বাংলা বাক্যেও দুটোরই, বাংলা হোক আর ইংলিশ হোক, দুটোরই বৈশিষ্ট্য থাকবে। কি বৈশিষ্ট্য থাকবে দেখা যাক। যেমন একটু আগে লিখেছিলাম সে লুডো খেলছে, যদি বলি দাঁড়াও, যদি বলি সে আজ সকাল থেকে লুডো খেলছে, সকাল থেকে লুডো খেলছে, সে আজ সকাল থেকে লুডো খেলছে। আচ্ছা, আবার লিখলাম তারা 2 ঘন্টা ধরে বইটি পড়ছে। হ্যাঁ, এইবারে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো?
যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝার আগে আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝি। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, যদি যদি থাকতো সে লুডো খেলছে, মানে এই যদি আজ সকাল থেকে যদি না থাকতো বা 2 ঘন্টা ধরে না থাকতো, তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস, শুধু কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সে লুডো খেলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। বা তারা বইটি পড়ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু যদি বলে আজ সকাল থেকে বই পড়ছে, লুডো খেলছে, তাহলে কি বোঝাচ্ছে, যে এই খেলার কাজটা আজ সকালে মানে আগে থেকে শুরু হয়েছে, কিন্তু মানে অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানে চলছে, বোঝাচ্ছে। ঠিক আছে, মানে শেষ হয়নি, বর্তমানে শেষ হয়নি, এমন বোঝালে তখন এই ক্রিয়াটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মানে এই এই গঠন নিয়ম অনুযায়ী সাজাতে হয়, ভার্বটাকে এই গঠন নিয়ম অনুযায়ী রাখতে হয়। ঠিক আছে, এখানেও দেখো তারা 2 ঘন্টা ধরে বইটি পড়ছে, মানে 2 ঘন্টা আগে তাদের বই পড়া শুরু হয়েছে, মানে অতীতে শুরু হয়েছে, এখনো চলছে, এখনো শেষ হয়নি। তাহলে আগে শুরু হয়ে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো, যে যখন কোনো কাজ আগে শুরু হয়ে এখনো চলছে বোঝাবে। আর কিরকম শুনতে লাগবে, কোনো সময় থেকে চলছে বোঝাবে বা কোনো সময় ধরে চলছে বোঝাবে, এরকম বোঝালে বুঝবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো তাহলে দেখে চেনার উপায় জানা গেল। এইবার বাক্যটা তাহলে সাজানো যাক। তাহলে সে ইংরেজি, আচ্ছা এখানে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটোরই বৈশিষ্ট্য কি আছে। প্রেজেন্ট পারফেক্টে যেমন কাজটা আগে শুরু হয়, এখানেও কাজটা আগে শুরু হয়েছে। আবার কি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমন কাজটা চলছে বোঝায়, এখানেও চলছে বোঝাচ্ছে। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটোরই বৈশিষ্ট্য আছে। তো এবার সাজাবো বাক্যটা। তো সাবজেক্ট হি বা সি, তারপর হ্যাজ বা হ্যাভ এর মধ্যে হ্যাজ বসবে, তারপর বিন বসবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি বসবে, শি হ্যাজ বিন প্লেয়িং, আর অবজেক্টটা বসবে লুডো। আর পরে রয়েছে কি, সময়টা, সময়টা শেষে দেব। এই থেকে থাকলে এইটা সবাই মনে করবে, এটা অনেকে ভুল করে, থেকে থাকলে ফ্রম করে, ফ্রম করবে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থেকে ইংরেজি কিন্তু থেকে বা হইতে, যদি সাধু ভাষায় থাকে হইতে, থেকে থাকুক বা হইতে থাকুক, তার ইংরেজি কিন্তু সিন্স হবে, ফ্রম নয়। মানে অতীতের কোনো সময় থেকে সিন্স বসে। আর যদি বর্তমান বা ভবিষ্যতের কোনো সময় থেকে বোঝায়, তখন কিন্তু ফ্রম হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। যাই হোক, সিন্স, এবার আজ সকাল, দিস মর্নিং। তাহলে শি হ্যাজ বিন প্লেইং লুডো সিন্স দিস মর্নিং, সে আজ সকাল থেকে লুডো খেলছে। তারা 2 ঘন্টা ধরে বইটি পড়ছে, দে হ্যাভ বিন রিডিং দ্য বুক, দে হ্যাভ বিন রিডিং দ্য বুক। এবার সময়টা দেব, ধরে থাকলে ধরে বা যাবত, এই কথাটা থাকলে ফর ব্যবহার করতে হয়। তাহলে দে হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স, হলো, দে হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। এবার এটার অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ জানলাম, নেগেটিভ জেনে নিই। সে আজ সকাল থেকে লুডো খেলছে না, যদি নট থাকে, খেলছে, যদি এখানে খেলছে না থাকে, তাহলে এই না বসানোর জন্য তাহলে আমার কি, এই হ্যাজ এর পরে নট বসে দিলে হয়ে যাবে। শি হ্যাজ নট বিন প্লেইং লুডো সিন্স দিস মর্নিং। একইভাবে তারা 2 ঘন্টা ধরে বইটি পড়ছে না যদি থাকে, দে হ্যাভ নট বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। একইভাবে যদি জিজ্ঞাসামূলক বাক্য হয়, যদি এরকম থাকে, সে কি আজ সকাল থেকে লুডো খেলছে, এরকম যদি হয়, তাহলে হ্যাজটা শুধু বাক্যের প্রথমে আসবে, আর এটা ছোট হাতের হয়ে যাবে। হ্যাজ শি বিন প্লেইং লুডো সিন্স দিস মর্নিং। আবার একইভাবে তারা কি 2 ঘন্টা ধরে বইটি পড়ছে, হ্যাভ দে বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। ঠিক আছে। আর যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, সে কি আজ সকাল থেকে লুডো খেলছে না, এরকম যদি থাকে, তাহলে হ্যাজ শির পরে এখানে নট বসবে, হ্যাজ শি নট বিন প্লেইং লুডো সিন্স দিস মর্নিং। বা হ্যাভ দে নট বিন, সরি, হ্যাভ দে নট বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। বুঝা গেল? তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইরকম হয়, ক্রিয়া কোনো সময় থেকে বা কোনো সময় ধরে কাজটা কি চলছে বোঝায়, বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আজকের আহ, আজকের আমরা টেন্স সম্পর্কে জানলাম। আর সেই টেন্সের যে 3টি ভাগ আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ও ফিউচার টেন্স, তার মধ্যে আজকে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে
পাস্ট ও ফিউচার টেন্স সম্পর্কে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই রইলো।